হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গনিক। তো আজ নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি সাজেশন পার্ট নিয়ে, যেখান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অবশ্যই 100% কমন প্রশ্ন আসবেই। তো পরপর সাজেশন ভিত্তিক প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দেখো, প্রথম বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখান থেকে আমাদের 12টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, প্রথম প্রশ্নটি দেখো, একের দাগের একে কি বলা আছে, যে প্রদত্ত কোনটিতে ফসিলস দেখা যায়? এটা হয়ে যাবে অপশন বি এর উত্তরটি, পাললিক শিলায়। ঠিক আছে, এরপর দেখো একের দুইয়ের দাগের কি বলা আছে, যে কোনটি স্পর্শহীন বল? এটা হয়ে যাবে অপশন এ, অভিকর্ষ বল। তারপর দেখো একের তিনেও কি বলা আছে, নবীকরণযোগ্য শক্তি হলো কোনটি? এটা হয়ে যাবে অপশন এ, সৌরশক্তি। এরপর দেখো চারের দাগে কি বলা আছে, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? এটা হয়ে যাবে অপশন বি, বক্সাইড হবে অ্যালুমিনিয়ামের আকরিক। তারপরে দেখো ভি বা পাঁচেরটা কি বলা আছে, দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? এটা হয়ে যাবে অপশন বি, মিথেন হবে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। তারপর দেখো ছয়ের দাগের কি বলা আছে, যে প্রদত্ত কোনটি লব্ধ রাশি? এটা হয়ে যাবে অপশন বি, আয়তন হবে লব্ধ রাশি। তারপর দেখো একের সাতের দাগের কি বলা আছে, যে বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায়? এটা হয়ে যাবে অপশন বি, কোমরে। এরপর চলে আসবো আমরা আটের দাগের প্রশ্নে, যে বিঘত কিসের একক হিসাবে ব্যবহার হতো? এটা হয়ে যাবে দৈর্ঘ্যের একক হিসাবে। তারপর দেখো নয়ের দাগে কি আছে, এলপিজি এর প্রধান উপাদান কি? এটা হয়ে যাবে অপশন সি, প্রোপেন ও বিউটেন। তারপর দেখো দশের দাগে কি বলা আছে, ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব কিসের জন্য? এটা হয়ে যাবে বায়ুর চাপের জন্য। ঠিক আছে, এটা অপশন এরটা সঠিক হয়ে যাবে। তারপর দেখো 11টা কি বলা আছে, অচল অস্থিসন্ধি দেখা যায় কোথায়? এটা হয়ে যাবে অপশন এ, মাথার খুলিতে। তারপর দেখো 12টা কি বলা আছে, একের 12টা, শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন রক্তকণিকা? এটা হয়ে যাবে অপশন সিটা, এটা সি হবে অপশন, অপশন সি, অনুচক্রিকা। ঠিক আছে, তারপর দেখো 13টা কি বলা আছে, অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি কোন এককে অংশাঙ্কৃত থাকে, মানে কোন একক থাকে অক্সানোমিটারে? তাহলে এটা হয়ে যাবে অপশন এরটা, মিলিমিটার এককে অক্সানোমিটারটা তৈরি হয়। তো দেখে নাও উত্তরগুলি। এরপর চলে আসবো আমরা একটি বাক্যে উত্তর, যেখান থেকে 10টি প্রশ্ন থাকে। তো দুইয়ের একের দাগে কি বলা আছে, দেখো একের প্রশ্নটা, কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়ে যায়? এটা হয়ে যাবে তামা ও দস্তা। ঠিক আছে, দেখে নাও উত্তরটি, এটা উত্তরটি হয়ে যাবে তামা ও দস্তা। এরপর চলে আসবো আমরা দুইয়ের দাগের প্রশ্নে, এসআইতে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? এটা হয়ে যাবে উত্তরটি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হবে এসআইতে তড়িৎ প্রবাহ মাত্রার একক। এরপর চলে আসবো আমরা দুইয়ের তিনের দাগের প্রশ্নে, এলপিজি এর পুরো নাম কি? এটা হয়ে যাবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা হয়ে যাবে এলপিজির পুরো নাম। তারপরে আমরা চলে আসবো দুইয়ের চারের দাগের প্রশ্নে, কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকো চালানো হয়? এটা হয়ে যাবে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকো চালানো হয়। এরপর চলে আসবো আমরা দুইয়ের পাঁচের দাগের প্রশ্নে, যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম কি? এটা হয়ে যাবে উত্তরটি হয়ে যাবে অক্সানোমিটার। তারপরে দেখো একের দুইয়ের ছয়ের দাগের প্রশ্নে, যে লালা রসে যে জীবাণুনাশক উৎসেচক থাকে তার নাম কি? এটা হয়ে যাবে উত্তর হবে লাইসোজাইম। ঠিক আছে, দেখে নাও উত্তরটি। তারপর চলে আসবো দুইয়ের সাতের দাগের প্রশ্নে, ফুসফুসের আবরণীর নাম কি? এটা হয়ে যাবে প্লুরা, ফুসফুসের আবরণীর নাম। এরপর চলে আসবো আমরা দুইয়ের আটের দাগের প্রশ্নে, সালোক সংশ্লেষের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হয়ে যাবে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর চলে আসবো আমরা দুইয়ের নয়ের দাগের প্রশ্নে, পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল কাকে বলে? উত্তরটা দেখো, উত্তরটা কি আছে, যে খাদ্য শৃঙ্খলে জীবেরা একে অপরের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে। খাদ্য শৃঙ্খলে কোনো জীব যে নির্দিষ্ট ধাপে বা অবস্থানে থেকে খাদ্য গ্রহণ করে, সেই ধাপ বা অবস্থানগুলিকে বলা হয় কি? পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। ওই ধাপগুলিকে বলা হবে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। ঠিক আছে, দেখে নাও উত্তরটি। এরপর চলে আসবো আমরা দুইয়ের দশের দাগের প্রশ্নে, যে উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ভাসে? এটা হয়ে যাবে উত্তরটি বার্নৌলির নীতির ফলে বাতাসে ভাসে। দেখে নাও উত্তরগুলি। এরপর চলে আসবো আমরা তিনের দাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে, যেখানে দুটি করতে দেওয়া থাকে, দু দুনে 4 নাম্বার থাকে এটা। দেখো প্রথম প্রশ্নের বলা আছে, এলপিজি আর সিএনজি এর প্রধান পার্থক্য কি? দেখো এলপিজির ঘরে আমরা লিখতে পারি যে এলপিজি এর প্রধান উপাদান আহ, হলো কি? প্রোপেন ও বিউটেন। এলপিজি এর প্রধান উপাদান কি? প্রোপেন ও বিউটেন।
ঠিক আছে, এটা হবে এলপিজির ঘরে। আর সিএনজি এর প্রধান উপাদান কি? সিএনজি এর প্রধান উপাদান হবে মিথেন। ঠিক আছে, এদের প্রধান উপাদানগুলি লিখলাম, প্রথম পার্থক্য। আর 2 নম্বর পার্থক্য কি? এলপিজি কে তরল অবস্থায় এলপিজি তরল অবস্থায় নিম্ন চাপে সিলিন্ডারে ভরা হয়। আর সিএনজিটা কি হবে? সিএনজিটা উচ্চ চাপে গ্যাসীয় অবস্থায় সিলিন্ডারে ভরা হয়। এরপর চলে আসবো 3-2 দাগের প্রশ্নে, জীবাশ্ম কাকে বলে? তো বহু লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা দেহের ছাপ ও তাদের চলাফেরার চিহ্ন মাটি বা শিলাস্তরে দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকে। এই সংরক্ষিত দেহাবশেষ বা চিহ্নকেই বলা হয় জীবাশ্ম। দেখে নাও উত্তরটি। এরপর চলে আসবো আমরা 3-3 দাগের প্রশ্নে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। দেখো সূত্রটি কি আছে, যে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে মোট শক্তির মাত্র 10% স্থানান্তরিত হয় এবং বাকি 90% শক্তি জীবের বিভিন্ন জীবন ক্রিয়া যেমন শ্বাস প্রশ্বাস, চলাফেরা, তারপরে বৃদ্ধি ইত্যাদি কাজে সম্পন্ন করতে ব্যবহৃত হয় এবং তাপ হিসাবে পরিবেশে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, দেখে নাও লিন্ডেম্যানের 10% সূত্রটি। এরপর চলে আসবো আমরা 4 দাগের প্রশ্ন উত্তরে, যেখানে 8টি 3 নম্বরের প্রশ্ন করতে দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন দেখো, গড় সৌরদিন কাকে বলে? আর ওর সঙ্গে আছে অতি ক্ষুদ্র সময় নির্ধারণের জন্য কোন ঘড়ি ব্যবহার করা হয়? গড় সৌরদিনের সংজ্ঞাটা দেখো, যে পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ ও নিজের অক্ষের ওপর ঘূর্ণনের ফলে সূর্যের পরপর দুটি মধ্যগমনের মধ্যবর্তী গড় সময়কে গড় সৌরদিন বলে। আর গড় সৌরদিনের মান কত হবে? 24 ঘন্টা। এরপর ওর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল, যে অতি ক্ষুদ্র সময় নির্ধারণের জন্য কোন ঘড়ি ব্যবহার করা হয়? দেখে নাও উত্তরটি। অতি ক্ষুদ্র সময় নির্ধারণের জন্য পারমাণবিক ঘড়ি বা অপটিক্যাল ঘড়ি ব্যবহার করা হয়। দেখে নাও উত্তরটি। এরপর চলে আসবো আমরা 4-2 দাগের প্রশ্নে, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়? উদাহরণ দাও। উত্তরটি দেখে নাও, বাস্তুতন্ত্রে খাদ্য ও শক্তি এক জীব থেকে অন্য জীবে ধারাবাহিকভাবে স্থানান্তরিত হওয়ার যে ক্রম, তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণটা কি হবে? যেমন ঘাস খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় আবার ব্যাঙ, ব্যাঙকে খায় আবার সাপকে খায় ঈগল। এটা হবে পরপর খাদ্য শৃঙ্খলের ক্রম। দেখে নাও উত্তরটি। এরপর 4-3 দাগে যে প্রশ্নটি আছে, ধমনীয় শিরা কাকে বলে? আর সঙ্গে আছে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? প্রথমে শিরার সংজ্ঞাটা দেখো, যে রক্তনালীর মাধ্যমে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে বলা হয় শিরা। আর ধমনী কাকে বলে? যে রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে পৌঁছায় তাকে বলে ধমনী। আর ওর সঙ্গে ছিল দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? এটা হয়ে যাবে উত্তরটি দেখো, হৃৎপিণ্ডের বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানেই দ্বিপত্র কপাটিকাদি থাকে। এরপর চলে আসবো আমরা 4-4 দাগের প্রশ্নে, পৃথিবীর সব শক্তি উৎস সূর্য। উক্তিটি ব্যাখ্যা করো। দেখো উত্তরটি কিভাবে ব্যাখ্যা আছে, যে পৃথিবীর প্রধান শক্তির উৎস হলো সূর্য। সূর্য হলো পৃথিবীর প্রধান শক্তির উৎস। সূর্যের আলো ও তাপ থেকে পৃথিবীতে জীবজগতের অধিকাংশ শক্তি আসে। সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে। মানুষ ও অন্যান্য প্রাণী ওই খাদ্য থেকে শক্তি পায়। এছাড়া বায়ুপ্রবাহ, জলচক্র, বৃষ্টিপাত এবং জলবিদ্যুৎ সবই সূর্যের তাপের কারণে ঘটে। এমনকি কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসও বহু কোটি কোটি বছর আগে সূর্যের শক্তি সঞ্চিত হয়ে তৈরি হয়েছে। তাই বলা হয় যে পৃথিবীর সব শক্তির মূল উৎস হলো কি? পৃথিবীর সব শক্তির মূল উৎস হলো সূর্য। ঠিক আছে, সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়া আছে, ভালো করে তোমরা ব্যাখ্যাটা পড়ে নেবে। এরপর চলে আসবো আমরা 4-5 দাগের প্রশ্নে, যে বার্নৌলির নীতিটি লেখো। আর সঙ্গে আছে যে প্রমাণ বায়ুমণ্ডল চাপের মান কত? বার্নৌলির নীতিটি দেখো, কোনো আদর্শ, যেটা ঘর্ষণহীন হবে,
আদর্শ তরলের প্রবাহের ক্ষেত্রে একই প্রবাহ রেখা বরাবর তরলের বেগ বৃদ্ধি পেলে তার চাপ কমে, আর বেগ কমলে চাপ বৃদ্ধি পায়। অর্থাৎ প্রবাহমান তরলের মোট শক্তি সর্বদা অপরিবর্তিত থাকে। এখানে দেখো ওর সঙ্গে আছে প্রমাণ বায়ুমণ্ডল চাপের মান কত। সিজিএস পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডল চাপের মান হবে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডল চাপের মান হবে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। ঠিক আছে, দেখে নাও উত্তরটি। এরপর চলে আসবো আমরা 4-এর 6 দাগের প্রশ্নে, যে ঘনত্ব কাকে বলে, ঘনত্ব ও ভরের মধ্যে সম্পর্ক কি। যে কোনো বস্তুর একক আয়তনে যত ভর থাকে, অর্থাৎ একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। আর ঘনত্ব ও ভরের মধ্যে সম্পর্ক কি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ রো সমান এম বাই ভি। এটা হয়ে যাবে ঘনত্ব আর ভরের মধ্যে সম্পর্ক। এরপর চলে আসবো আমরা 4-এর 7 দাগের প্রশ্নে, ঘর্ষণ কাকে বলে। ঘর্ষণের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। ঘর্ষণের সংজ্ঞাটা দেখো, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর দিয়ে চলতে চায় তখন তাদের সংযোগ স্থলে যে বল গতির বিরোধিতা করে, অর্থাৎ বাধা দেয়, তাকে বলে ঘর্ষণ। আচ্ছা, ঘর্ষণের একটি সুবিধা কি হবে, ঘর্ষণের সাহায্যে আমরা হাঁটতে বা দৌড়তে পারি। আর অসুবিধা কি হবে ঘর্ষণের একটি, যে ঘর্ষণের ফলে যন্ত্রাংশ ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে, দেখে নাও উত্তরগুলি। এরপর চলে আসবো আমরা 4-এর 8 দাগের প্রশ্নে, মানুষের ফুসফুসের রং কেমন এবং ফুসফুসের কাজগুলি লেখো। আচ্ছা দেখো উত্তরটি, সুস্থ একজন মানুষের ফুসফুসের রং হবে কি, হালকা গোলাপি বা গোলাপি ধূসর বর্ণের। আর ফুসফুসের কাজগুলি দেখে নাও। প্রথম কাজ কি, শ্বাস নেওয়ার সময় বাতাসে অক্সিজেন গ্রহণ করে। 2 নম্বর কাজ কি, রক্তে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। আর 3 নম্বর কাজ কি, রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে শ্বাসের সঙ্গে শরীরের বাইরে বের করে দেয়। ঠিক আছে, দেখে নাও উত্তরগুলি। এরপর চলে আসবো আমরা 2-এর 9 দাগের প্রশ্নে, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে। ওর সঙ্গে আছে দেখো এসআইতে তীব্রতার একক কি। মানে এটা থাকে কিভাবে বলতো, 2+1 এইভাবে থাকে। তাহলে আন্তর্জাতিক প্রমাণ মিটারের সংজ্ঞাটা পড়ে নেবো। দেখো, আন্তর্জাতিকভাবে নির্ধারিত মান অনুযায়ী প্ল্যাটিনাম ও ইরিডিয়াম ধাতুর সংকর ধাতু দিয়ে তৈরি 1 মিটার দৈর্ঘ্যের যে আদর্শ দ্বন্দ্বকে মিটারের মান নির্ধারণের জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় আন্তর্জাতিক প্রমাণ মিটার। আর এর এসআইতে আলোর তীব্রতার এককটা হয়ে যাবে কি, ক্যান্ডেলা। এরপর চলে আসবো আমরা 4-এর দাগে 10-এর প্রশ্নে, যে মানব হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখো হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি কিভাবে ব্যাখ্যা করা আছে। প্রথমে দেখো 1 নম্বর, যে হৃৎপিণ্ড মানব দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, এটি পাম্পের মতো কাজ করে এবং সংরক্ষণ রক্ত সঞ্চালনের মাধ্যমে দেহের প্রতিটি অংশে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়। 2 নম্বর পয়েন্টে কি লিখবে, প্রথমে শরীরের বিভিন্ন অংশ থেকে অক্সিজেনবিহীন রক্ত ডান অলিন্দে আসে এবং ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়। এরপর ডান নিলয়ের রক্তকে ফুসফুসে পাঠায়। ফুসফুসে রক্ত কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেন যুক্ত শুদ্ধ রক্ত কি করে, রক্তে পরিণত হয়, শুদ্ধ রক্তে। এরপর 3-এর পয়েন্টে আমরা কি লিখবো, এরপর ওই অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে আসে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। শেষে বাম নিলয় শক্তির সঙ্গে সঙ্গে রক্ত মহাধমনির মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে এবং শরীরের সারা অংশে ছড়িয়ে দেয়। এইভাবে দেহের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয় এবং দেহের সব অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে। তো আজকের সাজেশন পার্টের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি ইউনিট টেস্ট এবং প্রত্যেকটি পরীক্ষার সঠিক উত্তর সহ প্রশ্নগুলি সাজেশন পাওয়ার জন্য। আর ছাত্রছাত্রীদের কাছে একটা কথা বলা, যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের এই সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকখানি মনোবল যোগাবে। তো তোমরা ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।